স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদের সঙ্গে আছে আমি আহসান হাবিব। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সারা দেশে এখনো দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত রিকশা। উচ্চ আদালত থেকে অবৈধ ঘোষণার পরও কেন এগুলো বন্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এ বিষয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া, রাজশাহী, টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ, জাহিদুজ্জামান ও আতিক রহমান। এবারে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন জাহিদুজ্জামান। জাহিদ, কুষ্টিয়ার সড়কগুলোতে ব্যাটারি চালিত রিকশা চলাচল কি বন্ধ হয়েছে? ধন্যবাদ। বন্ধ তো হয়নি, বরং বলা যায় যে কুষ্টিয়া শহরের সকল সড়ক এবং শহরতলি বা আশপাশের সকল সড়ক এই অটোরিকশার একেবারে দখলে বলা যায়। প্রতিটা জায়গায় প্রতিটা ইঞ্চি জুড়ে অটোরিকশা চলে এবং এত পরিমাণ অটোরিকশা এখানে চলাচল করে যে অন্যান্য যানবাহন ঠিকমতো চলতে পারে না। এবং এই অটোরিকশাগুলো যেগুলো ব্যাটারি চালিত, সেগুলো হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছে তারপরেও কিন্তু কুষ্টিয়াতে এর কোনো প্রভাব পড়েনি। যদিও আমি কুষ্টিয়ার ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর শাহ আলমের সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে হাইকোর্টের নির্দেশনা তারা মিডিয়ার মাধ্যমে শুনেছেন, কিন্তু তারা এখন পর্যন্ত এর কোনো কাগজ পাননি এবং এখন পর্যন্ত এই সংক্রান্ত অভিযানও শুরু হয়নি। তিনি আমাদেরকে বলেছেন যে তাদের নিয়মিত অবৈধ যানবাহনের বিরুদ্ধে যে অভিযান আছে সেগুলো চলাচল আছে। আমি একজন কুষ্টিয়ার সংবাদকর্মী আসাদুজ্জামান আসাদের সাথে কথা বলবো। আপনি তো হাইকোর্টের নির্দেশনা দেখেছেন, কিন্তু তারপরে এখন কুষ্টিয়া কি পরিস্থিতি? আমরা শুনেছি যে হাইকোর্টের নির্দেশনা আসার পরেও এই 40 লাখ অটোর কারণে আমার কুষ্টিয়াদের কথা কি বলবো, যানজট একেবারে ইঞ্চিতে ইঞ্চি পরিমাণ যানজট সৃষ্টি হচ্ছে। শুধু তাই নয়, এই যানজটের কারণে ধুলা বালির শব্দ দূষণ, এই অটোর শব্দ দূষণের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। এবং এদের যে বিদ্যুৎ চার্জ দেওয়ার জন্য যে করে সেটাও হচ্ছে অবৈধভাবে। অনেক সময় এই বিদ্যুৎ চার্জ দিতে দেশের রাজস্ব ক্ষতি করে। আমরা এর প্রতিকার আসাদ সাহেব বলছিলেন যে আসলে এই অটোরিকশা কিন্তু একদিকে যানজট বাড়াচ্ছে, অন্যদিকে শব্দ দূষণ বাড়াচ্ছে এবং এই পরিস্থিতিতে এগুলো বন্ধ করার জন্য সাধারণ নাগরিকদের পক্ষ থেকেও তিনি কিন্তু দাবি জানাচ্ছেন। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে অটোরিকশার খবর। চলে যাবো স্টুডিওতে আহসানের কাছে। আহসান, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কাজী শাহেদ, রাজশাহী থেকে। শাহেদ, উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নে স্থানীয় প্রশাসন কি উদ্যোগ নিয়েছে, সরেজমিনে কি দেখছেন আপনি জানাবেন? শুভ সকাল আহসান হাবিব। ইতিমধ্যেই কিন্তু উচ্চ আদালত যে অটোরিকশাগুলিকে অবৈধ ঘোষণা করেছে, তারপরে মাঠ পর্যায়ে এগুলো বন্ধ করতে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা সেটি যদি একটু সরজমিনে ক্যামেরার চোখে দর্শকদের একটু দেখাতে চাই যে কোনো উদ্যোগই মূলত এখানে নেওয়া হয়নি এবং প্রতিদিনই বিপুল পরিমাণ রিক্সা কিন্তু আরও নামছে সড়কগুলিতে, বিশেষ করে সড়ক, মহাসড়ক এবং গলিপথ যেগুলো আছে সবগুলিতেই এই যে অটোরিকশার যে আধিক্য। আমরা আছি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী নওগাঁ যে মহাসড়কটি আছে কামারুজ্জামান চত্বরে, সেখান থেকে একটু যদি দেখানোর চেষ্টা করি যে একই সড়কে বাস, ট্রাক এবং অটোরিকশা যেগুলো আছে সবগুলোই চলাচল করছে। এবং শুধু যানজট নয়, এগুলো যারা ভারী যানবাহন চলাচলের সঙ্গে জড়িত মালিক শ্রমিক, তারা যেটি বলছেন যে বাস, ট্রাক যে দ্রুত গতিতে সঙ্গে চলে তার সঙ্গে এর গতি পাল্লা দিতে পারে না, ফলে সড়কে যে দুর্ঘটনাগুলি ঘটছে তার অধিকাংশের কারণ হচ্ছে এই ব্যাটারি চালিত অটোরিকশা। গলিপথগুলিতে চললেও এগুলো নিয়ে তাদের খুব একটা আপত্তি না থাকলেও মহাসড়কগুলিতে এগুলো চলাচল নিয়ে প্রত্যেকেরই আপত্তি আছে। তারা বারবার করেই বলছেন যে এটি মহাসড়ক অন্তত বন্ধ করা উচিত। এই সঙ্গে রাজশাহীতে, বিশেষ করে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় যারা সিটি কর্পোরেশন অনুমোদন দিয়েছে এমন 18,000 অটোরিকশা আছে ব্যাটারি চালিত। এছাড়া 9টি যে উপজেলা আছে সেগুলোতেও অন্তত গড়ে 1000 করে অটোরিকশা এই উপজেলাগুলিতে চলাচল করে। ফলে এই বিপুল পরিমাণ মানুষের যে কর্মসংস্থান হয়েছে তার বিকল্প কী, এটি নিয়েও কিন্তু এখন ভাববার সময় এসেছে এবং এগুলো বন্ধ করতে গেলে যে ধরনের যানবাহনের ভোগান্তি হবে সেটিও ভেবে দেখার জন্য নাগরিক সমাজের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে। এবং এই যে যানজটের যে কারণ, এটি কীভাবে রোধ করা যায় সে ব্যবস্থা নিতেও বলা হয়েছে। তবে এখন পর্যন্ত উচ্চ আদালতের যে বন্ধের ঘোষণা, এরপরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এগুলো বন্ধ করতে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। তো এই ছিল আহসান হাবিব আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে আপনার কাছে। দর্শক, এবারে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক রহমান। আতিক, উচ্চ আদালতের নিষেধাজ্ঞার পর টাঙ্গাইলের সড়কগুলো অটোরিকশা চলাচল কি বন্ধ হয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানাবেন?
ধন্যবাদ আহসান। আপনি জানেন যে উচ্চ আদালতের আদেশের পরও কিন্তু মহাসড়ক এবং আঞ্চলিক মহাসড়কে কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে অটো রিক্সা, এবং এটি কিন্তু আসলে বন্ধের যে কার্যকারিতা এখন পর্যন্ত কিন্তু প্রশাসনভাবে নেওয়া হয়নি। তবে আসলে মানুষ এবং সাধারণ নাগরিকরা কিন্তু আসলে এদের অতিষ্ঠ হয়ে পড়েছেন, অর্থাৎ হাঁটা চলাফেরাও করাটাও তাদের জন্য দুষ্কর হয়ে পড়েছে এই অটোর কারণে। এবং শহরে অলিতে গলিতে এবং যে মহাসড়ক আঞ্চলিক মহাসড়ক সবগুলোতে আসলে দাপিয়ে বেড়াচ্ছেন, এবং এতটাই তাদের যে অর্থাৎ অটো বেড়ে যাওয়ার কারণে কিন্তু সড়কগুলোও কিন্তু যে প্রশস্ত থাকলেও সব কিছুগুলো কিন্তু ছোট হয়ে এবং চলাচলের রাস্তাটাও কিন্তু আসলে নেই বলা চলে। এবং টাঙ্গাইল পৌর অঞ্চলে প্রায় 8 থেকে 10,000 অটো কিন্তু চলাচল করে। এটি কিন্তু আসলে যে অর্থাৎ পৌর যারা মেয়র রয়েছেন তারা কিন্তু এই অটোগুলোর যে পারমিশন দেওয়া চলাচল করা তারা কিন্তু আসলে বিভিন্নভাবে তারা কিন্তু দিচ্ছেন, যার কারণে এই পৌর শহরগুলোতে যে পরিমাণ অটোর সংখ্যা বেড়ে যাচ্ছে তাতে কিন্তু আসলে যে এবং যে বড় বড় যে দুর্ঘটনা এবং ছোট ছোট দুর্ঘটনাগুলো কিন্তু ঘটছে, যার কারণে ব্যাপক প্রাণহানিও কিন্তু আমরা লক্ষ্য করছি। তবে আসলে এইসব অটোর এখন যদি তাদেরকে নিরসন না করা হয় তবে ভবিষ্যতের আসলে এই সড়কগুলো এবং মহাসড়কগুলো অনেকটাই কিন্তু হুমকির মধ্যে পড়বে এবং দুর্ঘটনাও কিন্তু বেড়ে যাচ্ছে। তো সব মিলে এই ছিল আমার কাছে সর্বশেষ। টাঙ্গাইল থেকে ফিরে যাচ্ছি স্টুডিওতে। আহসান। চট্টগ্রামে একই স্থানে কয়েকটি ভবন হেলে পড়েছে, আর এই বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, কয়টি ভবন হেলে পড়েছে আর এর কারণ নিয়ে ফায়ার সার্ভিস কি বলছে জানাবেন। দেখানোর চেষ্টা করেছি। আপনি যে ভবনটি আমরা দেখাতে চাচ্ছি দেখতে পাচ্ছেন, ভবনটি কিন্তু আসলে 3 তলা বিশিষ্ট ভবন। গতকাল রাতে কিন্তু আসলে হেলে পড়েছে, যেহেতু খালের পাড়ে কিন্তু আসলে যে এই ভবনটি যে খালটি রয়েছে গুলজার খাল নামে পরিচিত, সিডিএর যে জলাবদ্ধতা প্রকল্পের কাজ হচ্ছে সেই জলাবদ্ধতা প্রকল্পের কাজের কারণে কিন্তু আসলে যে যেখানে খাল খনন করা হচ্ছে সেই খনন করার কারণে কিন্তু আসলে যে এই ভবনটি হেলে পড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে যারা প্রকল্প পরিচালক আছে একটু আগে তিনিও কিন্তু আসলে এই জায়গাটি পরিদর্শন করেছেন। তিনি যেমনটা বলছেন যে ভবনগুলোকে আসলে হেলে পড়ে যাচ্ছে কিন্তু আসলে খালের পাড়ে, সেখানে কিন্তু আসলে যে তাদের স্থাপনা সিডিএর যে একটা অনুমতি থাকার কথা রয়েছে সেভাবে কিন্তু আসলে অনুমতি নাই বলে আমাদেরকে জানিয়েছেন। সব মিলে বলা যায় কিন্তু আসলে যে এখানে যে ভবনগুলো কিন্তু পড়ে যাচ্ছে সেখানে কিন্তু আসলে দেখে কিন্তু ফায়ার সার্ভিসের সাথে কথা বলে কিন্তু যেমনটা আমরা দেখেছি, এখানে যারা স্থানীয় লোকজন আছেন তাদের সাথেও আমরা কথা বলেছি, তারাও যেমনটা আমাদেরকে জানিয়েছেন খাল খনন যেভাবে হচ্ছে সেই খালটি আসলে পরিকল্পিতভাবে খনন না হওয়ার কারণে কিন্তু আসলে যে এই ভবনগুলি পড়ছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু কথা বলবো, আমার পাশেই আছেন জলাবদ্ধতা প্রকল্পের যে প্রকল্প পরিচালক আছেন শাহ আলী। আমরা একটু জানতে চাচ্ছি খালের পাড়ে কিন্তু আসলে ভবন, তো সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে ভবনগুলো আমরা দেখলাম গতকাল থেকে হেলে পড়ছে একটার পর একটা, কেন হেলে যাচ্ছে বলে মনে করছেন? এটা হলো যে আমরা যদি দেখি চট্টগ্রাম শহরের প্রত্যেকটা খালের পাড়েই অধিকাংশ জায়গাতেই বিল্ডিংগুলো কোনো জায়গা রেখে করে নাই, খালের জায়গা ছেড়ে করে নাই, এবং বিল্ডিংয়ের ফাউন্ডেশন বিল্ডিংয়ের কলাম যেগুলো খালের মধ্যে রেখে তারা করেছে। অধিকাংশ জায়গাতেই খালের মধ্যে তাদের বিল্ডিংয়ের ফাউন্ডেশন এবং ওয়ালগুলো হয়েছে। যে বিল্ডিংগুলো কাত হয়ে গেছে আপনি দেখেন, কিছুদিন আগে আমরা এগুলোর উচ্ছেদ অভিযান করেছি। বিল্ডিংগুলোর এখনও ভাঙা অংশ দেখতে পাচ্ছেন। এই বিল্ডিংগুলোর অধিক কিছু অংশ খালের মধ্যে আগে থেকে ছিল, এবং তারা যেহেতু প্রপার সিডিএর প্ল্যান অনুযায়ী ড্রয়িং অনুযায়ী কাজ করে নাই, যার জন্য তাদের ফাউন্ডেশন লেভেল ঠিক নাই এবং বিল্ডিং করে যাচ্ছে উইদাউট ফাউন্ডেশন। ইন দ্যাট কেস যখনই খালের মাটি কাটা হচ্ছে যথাযথ প্রোটেকশন নিয়েই আমরা শীট পাইল দিয়ে মাটি কাটছি, তদুপরি এইটার যেহেতু ফাউন্ডেশন লেভেলটা অনেক উপরে সেটা ধীরে ধীরে সেটেল করে যাচ্ছে এবং আনইভেন সেটেলমেন্টের কারণেই কাত হয়ে যাচ্ছে, কারণ এদের নিচের হয়তো সয়েল কম্প্যাকশনে ঠিক নাই এবং কোনো প্ল্যান অনুযায়ী বিল্ডিংগুলো করে নেই।
এখন কি হবে আসলে যদি খালগুলো আরো খনন যদি করে তাহলে ভবন তো একেবারে পড়ে যাবে? প্রথমত হলো খালের খনন তো করতেই হবে, কারণ প্রকল্প নেওয়া হয়েছে চট্টগ্রামবাসীর এই জনদুর্ভোগ দূর করার জন্য, যাতে জলাবদ্ধতা দূরীকরণ হয়। সুতরাং খালের পারে যেসব বিল্ডিং অবৈধভাবে রয়েছে, অবৈধ ডিজাইনে রয়েছে, ডিজাইন ছাড়া রয়েছে, এদের বিরুদ্ধে বা এরা সিডিএর সাথে যোগাযোগ করে প্রপার ডিজাইন নিয়ে বিল্ডিং করতে পারে। কিন্তু যেগুলো হেলে পড়ছে এ ব্যাপারে যেহেতু ক্ষতিপূরণ এবং বিল্ডিং ভূমি অধিগ্রহণ এই দুটি জিনিস সিডিএ দেখে, সুতরাং সিডিএ তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। আচ্ছা, এর আগে কি তাদেরকে সরিয়ে যাওয়ার জন্য জানা হয়েছিল? সরিয়ে যাওয়ার জন্য অবশ্যই এর আগে একটা বিল্ডিং কাত হয়ে গিয়েছিল, আমরা তাদেরকে বলেছি সরে যাওয়ার জন্য। তদুপরি আপনি এই বিল্ডিংগুলো আগে থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল এবং আমরা কিছু অংশ কিন্তু ভেঙেও ফেলেছি, সো তাদের সরে যেতে পারতো আরও আগে। ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ ধরে কথা বলেছি যে জলবদ্ধতা প্রকল্পের প্রকল্প পরিচালক শাহ আলীর সাথে। তিনি যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে ভবনটা হেলে পড়েছে, এমনকি কয়েকটি ভবন একের পর এক করে আমরা দেখছি যে টিন শেটের একটি ঘরও কিন্তু হেলে যাচ্ছে। তারা বলছেন পরিকল্পিতভাবে খালের পাড়ে কিন্তু আসলে যে ভবনগুলো করার কথা রয়েছে সেভাবে না করার কারণে কিন্তু আসলে হেলে যাচ্ছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আপনার কাছে। রাজনৈতিক সংকট নিরসন কিংবা নির্বাচন কমিশন গঠন এমন বিভিন্ন ইস্যুতে নানা সময় সংলাপে বসেছে দেশের রাজনৈতিক দলগুলো। সংলাপ হয়েছে রাষ্ট্রপতির সঙ্গেও। এসব সংলাপ কতটা প্রভাব ফেলেছে দেশের রাজনীতিতে? পর্যবেক্ষকদের মতে সংকট নিরসনের সংলাপের ভূমিকা সামান্যই। নির্বাচন কমিশন গঠনের রাষ্ট্রপতির সংলাপ সংবিধান সম্মত নয় বলেও মত তাদের। সজল দাসের রিপোর্টে। রাজনীতির ময়দানে নানা মতভেদ, সংকট, পরিস্থিতি সামলাতে সংলাপের আয়োজন বা চিঠির আদান প্রদান, এগুলো দেশের রাজনীতির ইতিহাসে পুরনো। স্বৈরশাসক এরশাদ বিরোধী পক্ষদের নিয়ে সংলাপ করলেও রাজনীতিতে সংলাপ বেশ আলোচনায় আসে মূলত ৯০ দশকের শুরুতে। গণতন্ত্রের যুগে ১৯৯৪ ও ১৯৯৫ সালে দুই শীর্ষ নেত্রীর মধ্যে চিঠি বিনিময়ের ঘটনায় শুরু। এরপর অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের মধ্যস্থতায় সংলাপ হয়েছিল প্রধান দুই রাজনৈতিক দলের। ২০০৬ সালের রাজনৈতিক সংলাপ আলোচনার টেবিলে তৎকালীন ক্ষমতাসীন বিএনপির মহাসচিব ও প্রধান বিরোধী দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ২০১৩ সালে আবারও সংকট নিরসনে জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব তারানকোর নেতৃত্বে সংলাপে বসে দুই দল। ইসি গঠনে ২০১১ থেকে শুরু হয়েছে রাষ্ট্রপতি সংলাপ। ২০১৬ সালেও সংলাপে অংশ নেয় ৩১ রাজনৈতিক দল। আগামী ১৪ ফেব্রুয়ারি মেয়াদ শেষ হবে দায়িত্বরত নুরুল হুদা কমিশনের, আর তাই কমিশন গঠনে আবারও শুরু হয়েছে রাষ্ট্রপতির সংলাপ। সংলাপের এই ইতিহাস দেশের রাজনীতিতে কতটা ভূমিকা রাখছে? একজন পর্যবেক্ষক বলছেন, সংলাপ কখনোই উল্লেখযোগ্য ভূমিকা রাখেনি। এটা তো সংলাপ নয়, এটা তো লোক দেখানো। এটা তো লোক দেখানো, কারণ আমাদের সংবিধানে পরিষ্কারভাবে বলা আছে প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী রাষ্ট্রপতি সিদ্ধান্ত নেবেন। ওই যে আমাদের গ্রাম বাংলা একটা কথা আছে, আমার কাজ আমি করবো, তোকে জিজ্ঞাইল। তো ওনারা জিজ্ঞাই নিচ্ছেন। এই সংলাপের সবার অংশগ্রহণ অবশ্যই প্রত্যাশা। আমরা এই সংলাপ থেকে একটা ভালো ফলাফল প্রত্যাশা করি এবং এর মধ্য দিয়ে আমরা একটা ভালো নির্বাচন কমিশন পাবো। তবে গণতন্ত্রে কোনো বিরোধ নিষ্পত্তির মূল কৌশলই হচ্ছে সংলাপ বলেও মত তাদের। সজল দাস, নিউজ 24, ঢাকা। চীনের সাথে পারস্পরিক সম্পর্ক অংশীদারিত্ব বাড়ায় বাংলাদেশকে কিছুটা চাপে রাখার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। তবে বাংলাদেশ ঘিরে আঞ্চলিক ভূ রাজনৈতিক আধিপত্যের পেছনে সবচেয়ে বড় ফ্যাক্টর কাজ করছে, তা হলো ৫০ বছরে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন। এমন অভিমত কূটনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। তবে একই সাথে তারা মনে করছেন বিশ্বের ৩ পরাশক্তি যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের ভূ রাজনৈতিক প্রভাব পাশ কাটিয়ে সবার সাথে সুসম্পর্ক রেখেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। সাম্প্রতিক বছরগুলোতে চীনের সাথে বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক ও অংশীদারিত্ব বাড়ার বিষয়টি কূটনৈতিক মহলে এখন পুরনো আলোচনা। আর চীনের সাথে সম্পর্ক বাড়াই ভারতও তার প্রতিবেশী বাংলাদেশের উপর বাড়তি মনোযোগ দিয়েছে, সেটিও মোটামুটি পুরনো। তবে নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক। বিশেষ করে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে র্যাবের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থেকে শুরু করে বাংলাদেশের মাটিতে মার্কিন নাগরিকদের হত্যার ঘটনায় তথ্য দিলে পুরস্কার ঘোষণা আবারও গুঞ্জন তুলেছে কূটনৈতিক মহলে। তবে কি যুক্তরাষ্ট্রের চিরপ্রতিদ্বন্দ্বী চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নেরই প্রতিক্রিয়া এটি? কিছুটা চাপে রাখার চেষ্টা বলছেন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন। চীনকে অ্যাবান্ডন করা আমাদের পক্ষে সম্ভব নয় এবং মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্যই বোঝে
তারপরেও একটু চাপ রাখার জন্য কোনো এক স্টেজে যদি আমাদের সাথে কোনো ধরনের একটা মানে সুবিধাজনক কোনো সম্পর্ক স্থাপন করা যায়। আর এমনিতে তো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের সবচেয়ে বড় বাজার এক্সপোর্টের। চাপ নয়, বরং 50 বছরের সাফল্যে চীন যুক্তরাষ্ট্র সহ সব দেশই বাংলাদেশকে কাছে টানার চেষ্টা করছে, এমন অভিমত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদের। বলতে গেলে একটা মধু আমরা তৈরি করতে পেরেছি, এই মধু আকর্ষিত হবেই। সেই তুর্কি কবির বিখ্যাত কথাই আছে, ইফ দেয়ার ইজ হানি ইন মাই পট, বিজ উইল কাম ফ্রম টিম্বাকটু। বিশেষজ্ঞদের মতে 3 পরাশক্তি চীন, যুক্তরাষ্ট্র ও ভারতের পারস্পরিক ভূ রাজনৈতিক প্রভাব পাশ কাটিয়ে নিজ স্বার্থ রক্ষা করতে সক্ষম বাংলাদেশ। ভারত এবং চীনের যে সংঘাত, সেটা থেকে কিন্তু আমরা সাফল্যের সাথে কিন্তু আমরা আমাদের দূরত্ব বজায় রেখে চলেছি। আমরা কিন্তু ভারতের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ, বরং অতি ঘনিষ্ঠ সম্পর্ক আমাদের। চীনের সাথে ঘনিষ্ঠ, বিশেষ করে অর্থনৈতিক কারণে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। তাদের শত্রু আমাদের শত্রু না, বা তাদের বন্ধু আমাদের বন্ধু না। তাদের দিক থেকে জিওপলিটিক্স থাকতে পারে, আমাদের দিক থেকে যে পলিটিক্স ইন্টারেস্ট হলো, আমরা সবার সাথে বন্ধুত্ব রাখবো, এবং সেই হিসাবেই এতে যদি কেউ অখুশি হয় তাহলেও আমাদের কিছু করা নেই, কিন্তু আমরা কোনো সামরিক জোটের কাছে যাব না। এরই মধ্যে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন ঘোষণা দিয়েছেন, নিষেধাজ্ঞার ব্যাপারে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা অব্যাহত রাখবে বাংলাদেশ। আশা করি তারা ওই দেশটা পরিপক্ক লোকজন আছেন, জ্ঞানী লোক আছেন, তারা তখন তাদের অবস্থা পরিবর্তন করবে। আমরা সেই প্রচেষ্টাই চালাবো। বাংলাদেশের ঐতিহাসিক বন্ধু ভারত, রপ্তানি আয়ের অন্যতম উৎস যুক্তরাষ্ট্র আর উন্নয়ন সহযোগিতার বড় অংশীদার চীন। এখন সব কুল রক্ষা হলেই সফল বাংলাদেশের কূটনীতি। লাকমিনা জেসমিন, সোমা, নিউজ 24, ঢাকা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে আড়ম্বরপূর্ণ সাংস্কৃতিক আয়োজনে সিলেটে অনুষ্ঠিত হলো আঞ্চলিক বীর মুক্তিযোদ্ধা মহাসমাবেশ। সমাবেশকে ঘিরে বীর মুক্তিযোদ্ধা সহ সকল শ্রেণী পেশার মানুষের মিলন মেলায় পরিণত হয় সিলেট জেলা স্টেডিয়াম। বিকেল থেকে শুরু হয় আয়োজন উঠে আসে স্বাধীনতার 50 বছরের ইতিহাস। এ সময় মঞ্চের আহ্বানে 71-এর যুদ্ধদিনের গল্পে ফিরে যান মুক্তিযোদ্ধারা। সিলেট থেকে সৈয়দ রাসেলের প্রতিবেদন। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় আঞ্চলিক বীর মুক্তিযোদ্ধা সমাবেশ। এতে অংশ নেন সিলেট বিভাগের সহস্রাধিক বীর মুক্তিযোদ্ধা। দীর্ঘদিন পর সহযোদ্ধাদের সাথে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতে ঠোঁট মেলাতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেকে। পথে প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুক্তিযোদ্ধাদের এক কাতারে আনার এই আয়োজনকে কৃতজ্ঞচিত্রে স্মরণ করার পাশাপাশি নতুন আগামী গড়ার প্রত্যাশা ছিল বীর মুক্তিযোদ্ধাদের কণ্ঠে। আমরা এইখানে সমবেত হতে পেরে অত্যন্ত আনন্দিত। আমরা মুক্তিযুদ্ধ করি, বাংলাদেশ স্বাধীন করেছি, কিন্তু বাংলার মানুষ স্বাধীন নয়। সমাবেশে উপস্থিত হয়ে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ার পাশাপাশি 4 মূলনীতির উপর দেশ পরিচালনার আহ্বান জানালেন তরুণ প্রজন্মের অনেকে। বিজয়ের 50 বছর সুবর্ণ জয়ন্তীতে আমার এই দেশ খাদ্যে নিরাপত্তা অর্জন করবে, অর্থনৈতিক মুক্তি পাবে। মুক্তিযুদ্ধ যে 4টি মূলনীতির উপর হয়েছিল, এই 4টি মূলনীতি থেকে আমাদের দেশ অনেকটাই সরে এসেছে। মহান স্বাধীনতাকে বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন উল্লেখ করে যাদের অবর্ণনীয় ত্যাগ তিতিক্ষার বিজয় এসেছে, সেই শ্রেষ্ঠ বীর সন্তানদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। অনেক কিছু হারাতে হয়েছে, অনেক মুক্তিযোদ্ধাকে হারাতে হয়েছে, অনেক দুঃখের কাহিনী আছে, অনেক কষ্টের কাহিনী আছে। ঠিক তেমনি এই প্রচন্ড কষ্টের মধ্যে, দুঃখের মধ্যে আমরা বাংলাদেশ অর্জন করেছি। মুক্তি ভাইয়েরা, তোমরা ডরাইও না, তোমরা কোনোদিনও সন্দেহ করিও না। সন্ধ্যার পর থেকে রাত 11টা পর্যন্ত সাংস্কৃতিক আয়োজনে মুগ্ধতা ছড়ায় মুক্তিযুদ্ধের নাটক, ব্যান্ড চিরকুট, আখি আলমগীর, পিন্টু ঘোষ ও সজলের পরিবেশনা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 21 বছর পর আজ পটুয়াখালী জেলা যুবলীগের সম্মেলন কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন শিকদার। সুমন, সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস কতটা দেখছেন জানাবেন।
ধন্যবাদ হাসান হাবিব। আপনি যেমনটি বলছিলেন যে পটুয়াখালী জেলা যুবলীগের সম্মেলন, কিন্তু আসলে বিষয়টি তেমন নয়। বরগুনা জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং দীর্ঘ 15 বছর পর এই বরগুনা জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং 2006 সালে সর্বশেষ বরগুনা জেলা যুবলীগের সম্মেলন হয়েছিল। তখন বর্তমান যে সভাপতি রয়েছে অ্যাডভোকেট কামরুল হাসান মহারাজ এবং সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সাবুকে নির্বাচিত করে কিন্তু কমিটি গঠন করা হয়েছিল এবং তারপর দীর্ঘ 15 বছর কিন্তু বরগুনা জেলা যুবলীগের কমিটি হয় না এবং এর ফলে কিন্তু নেতাকর্মীদের মধ্যে একটি হতাশা বিরাজ করছিল, যেটা আজকে এই সম্মেলনের মাধ্যমে কিন্তু সেই হতাশা কাটিয়ে তারা একটি উৎসবমুখর পরিবেশের মধ্যে বিরাজ করছে। আমি একটু এখানে আমাদের সাথে উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হালদার। আমরা একটু তার কাছে জানতে চাই যে আসলে এই যে যুবলীগ নেতাকর্মীদের মধ্যে একটি উৎসাহ বিরাজ করছে, এটাকে আপনারা কিভাবে দেখছেন? আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ বরগুনা জেলা শাখার এই ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে বরগুনা কয়েকদিনের যাবতীয় এখানে উচ্ছ্বাস উদ্দীপনা বিরাজ করছে। আজকে আমাদের এই সভামঞ্চ সম্পূর্ণরূপে সাজভাবে সজ্জিত হয়েছে, সবার মধ্যে একটু উচ্ছ্বাস উদ্দীপনা বিরাজ করছে। কখন আমাদের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমাদের সংগঠনের প্রাণপ্রিয় চেয়ারম্যান এই যে যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আপনারা কেমন নেতৃত্ব বাছাই করতে যাচ্ছেন? আমার চেয়ারম্যান, আপনারা জানেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা পরবর্তী একটি যুব সমাজকে সুসংগঠিত করার জন্য, যুগোপযোগী করার জন্য তারই ভাগ্নে শহীদ শেখ ফজলুল হক মনির হাতে এই সংগঠনের দায়িত্বভার অর্পণ করেছিলেন। তারই সুযোগ্য সন্তান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ আজকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান। তিনি ইতিমধ্যে ঘোষণা করেছেন যে আমাদের আগামীদের সংগ্রাম হবে একটি ন্যায়পরায়ণ, মানবিক, অসাম্প্রদায়িক, মেধাভিত্তিক, বিজ্ঞানভিত্তিক এবং প্রগতিশীল রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা আমাদের প্রধান দায়িত্ব হবে, আমাদের প্রধান কর্তব্য হবে। সেই দিকেই ধাবিত হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ একদম প্রস্তুত এবং এই সমস্ত গুণাবলী যার মধ্যেই থাকবে তারাই আগামী দিনে এই বরগুনার সভাপতি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পাবে। এটা আপনি যেমনটি শুনছিলেন যে বরগুনা জেলা যুবলীগের কাউন্সিলের মাধ্যমে কিন্তু বরগুনা জেলা যুবলীগ কেন্দ্রীয় জেলা যুবলীগ কিন্তু একটি মেধাভিত্তিক এবং বিজ্ঞানসম্মত এবং অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস এবং বঙ্গবন্ধুর আদর্শ লালন করে এমন একটি নেতৃত্বই কিন্তু এখানে তারা উপহার দিতে যাচ্ছে। আহসান হাবিব, এই ছিল আমার কাছে বরগুনা জেলা যুবলীগের কাউন্সিলের সর্বশেষ সংবাদ। রাজশাহী শহররক্ষা বাঁধের দখল যেন থামছেই না, যেভাবে পারছেন করছেন দখল। পানি উন্নয়ন বোর্ড 591 জন অবৈধ দখলদারকে চিহ্নিত করলেও নানা কারণে তাদের উচ্ছেদ করতে পারছে না। তাই এখনও যেটুকু টিকে আছে তা রক্ষায় উদ্যোগ নেওয়ার পরামর্শ গবেষকদের। এসে বাপ্পির ক্যামেরায় রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। এক সময়ের প্রমত্ত পদ্মা এখন মরতে বসেছে। দখল দূষণে বিবর্ণ পুরো নদীর তীর, যে যার মতো দখল করছে, ফেলা হচ্ছে বর্জ্য। পদ্মা দখলমুক্ত করতে বা এর প্রবাহ ফিরিয়ে আনতে কোনো কার্যকর উদ্যোগ নেই। ব্যবস্থা নেবার জন্য সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ জানায়, কিন্তু যে কোনো প্রভাবশালী মহলের কারণেই কিন্তু এগুলি উদ্যোগগুলি বাস্তবায়ন হয় না। স্থানীয় জনপ্রতিনিধির নেতৃত্বে এখানকার যে আমাদের সাধারণ মানুষ আছে তাদেরকে সচেতন করতে হবে যে আসলে এই নদী রক্ষা যদি করতে হয় তাহলে আমাদের কি করা দরকার। পানি উন্নয়ন বোর্ড 591 জন দখলদারকে চিহ্নিত করে চিঠি দিলেও কেউই আমলে নেননি। মামলা করে বাধাগ্রস্ত করছে উচ্ছেদ অভিযান। পানি উন্নয়ন বোর্ড জেলা প্রশাসকের সাথে এবং জনপ্রতিনিধিদের সাথে সহযোগিতা করে এই প্রকল্প যে অবৈধ উচ্ছেদ করার জন্য কার্যক্রম গ্রহণ করছে, ভবিষ্যতে করবে। উচ্ছেদের প্রক্রিয়া চলমান রয়েছে, আবার কিছু কিছু ক্ষেত্রে আবার সিভিল কোর্টের মামলাও রয়েছে। অনেকে আবার কিছু ফ্যাব্রিকেটেড কাগজপত্র তৈরি করে তারা জমির মালিকানা দাবি করে বিভিন্ন জায়গায় মামলা করছে। নদী অববাহিকার মানুষের জীবনযাত্রা এবং গড়ে ওঠা নদীকেন্দ্রিক সভ্যতার পরিচয় হারিয়ে যেতে বসেছে পদ্মার দখল দূষণে। তবে যেটুকুর অস্তিত্ব এখনো আছে সেটুকু রক্ষায় উদ্যোগ নেয়ার কথা বলছেন এই গবেষক। নদীগুলোর সাথে যেহেতু এই অঞ্চলের জীবন জীবিকা কিংবা এই অঞ্চলের নগরায়ন থেকে শুরু করে সভ্যতার সমস্ত কিছু জড়িত ছিল, অতএব সে মানুষগুলোর জন্য আমাদেরকে অবশ্যই ভাবতে হবে। পদ্মার ভাঙন থেকে রক্ষার জন্য নির্মিত হয়েছিল 17 কিলোমিটার বাঁধ। শহররক্ষা বাঁধ দখলমুক্ত করার দাবি রাজশাহীবাসীর। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। দীর্ঘদিন সংস্কারের অভাবে বান্দরবানের বিভিন্ন সড়কের বেহাল দশা। স্থানীয়দের অভিযোগ, গেল বর্ষায় ভারী বর্ষণে বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্ত হলেও আজ তা সংস্কার করা হয়নি। এই অবস্থায় চলাচলের অনুপযোগী এসব সড়কে যানবাহন চলতে গিয়ে প্রায় ঘটছে দুর্ঘটনা। এতে চরম দুর্ভোগের শিকার পর্যটক সহ স্থানীয়রা। কবির হোসেন সিদ্দিকীর তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট।
বান্দরবান পৌর শহরের কালাঘাটা, বালাঘাটা, ক্যাচিংঘাটা সহ বিভিন্ন সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের মুখ দেখেনি। এছাড়াও সড়ক ও জনপথ বিভাগের রুমা, থানচি, রোয়াংছড়ি, লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি উপজেলার সড়ক অবকাঠামোগুলোরও নাজুক অবস্থা। স্থানীয়দের অভিযোগ, গেল বর্ষায় ভারী বর্ষণে এখানকার বেশিরভাগ সড়কের ব্যাপক ক্ষতি হয়। খানাখন্দে ভরা এসব সড়কে যানবাহন চলতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। জনদুর্ভোগ চরমে। ভেঙে যায়, চাকা পাঞ্চার হয়ে যায়, আসলে খুবই কষ্ট। একটা গাড়ি যাচ্ছে আর একটা গাড়ি খরচ হওয়ার সময় পানিতে ভরে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে। আমরা এই রাস্তাতে চলাফেরা করতেছি, এই রাস্তার কোনো উন্নতি দেখতেছি না। সংশ্লিষ্টরা বলছেন, অর্থ বরাদ্দ পেলে এসব সড়ক সংস্কারের কাজ শুরু করা হবে। তো পৌরসভা রাস্তাঘাট এবং উন্নয়নের ক্ষয়ক্ষতি কিন্তু অনেক, তবু আমরা মিনিস্ট্রি থেকে টাকা পয়সা চাওয়ার জন্য চাহিদাপত্র পাঠিয়েছি, ইতিমধ্যে আমরা মনে হয় পেয়ে যাব। 7,94,00,000 টাকার একটা প্রোগ্রাম আমরা ঢাকাতে প্রেরণ করেছি এবং তার আলোকে অর্থ মন্ত্রণালয় থেকে আমাদের একটা সম্মতি জ্ঞাপন পত্র আমরা পেয়েছি। জনদুর্ভোগ লাঘবে সড়কগুলো চলাচলের উপযোগী করে তুলতে সব ধরনের পদক্ষেপ নেবে সংশ্লিষ্টরা, এমন প্রত্যাশা বান্দরবানবাসীর। টেক্স রিপোর্ট, নিউজ 24। অতিথি পাখি আর লাল কাঁকড়ার জন্য পর্যটকদের কাছে পটুয়াখালীর কুয়াকাটার চর বিজয় দিন দিন আকর্ষণীয় হয়ে উঠছে। শীতকালে কয়েক মাসের জন্য জেগে ওঠে এ চর। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি পরিকল্পনা থাকলে চরটি পর্যটনের জন্য এক দারুণ স্থান হতে পারে। ইশাদ সোহেলের তোলা ছবিতে অন্তরা বিশ্বাসের 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদন সাগরকন্যা আর রাখাইনের দুঃখ এর প্রথম পর্ব আজ। শীতের কয়েক মাস চরটি থাকে অতিথি পাখির দখলে। বছর চারেক আগে বিজয়ের মাস ডিসেম্বরে এ চরের খোঁজ মেলে, তাই এর নাম রাখা হয় চর বিজয়। 5,000 একরের এই চরে দিন দিন পর্যটকের সংখ্যা বাড়ছে। বাংলাদেশে এরকম জায়গা খুঁজে পাই না, সবখানেই তো ধরেন একটা বন্যতা শুরু হয়ে যায়, তাই না? সেই ক্ষেত্রে তো এটা এখনো খুবই ন্যাচারাল। খুবই ভালো লাগছে, পরিবেশটা খুবই ভালো, নিরিবিলি, পাখিগুলো দেখতে পেয়েছি। বাংলাদেশের অন্য কোনো চরে এরকম পাখি দেখিনি, এটা মানে অ্যামেজিং। পটুয়াখালীর কুয়াকাটা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে সাগরের গভীরে চর বিজয়ের অবস্থান। যেতে হয় ট্রলার, স্পিডবোট বা অন্য কোনো নৌযান দিয়ে। সাধারণত ঘন্টা দেড়েক সময় লাগে চরে পৌঁছাতে। স্থানীয়দের কাছে চরটি হাইরের চর নামেও পরিচিত। চর বিজয়ে আছে লাল কাঁকড়া, ইলিশ আর সামুদ্রিক মাছ পাওয়া যায় চর বিজয়ের আশেপাশে। জেলেরাই প্রথম এ চরের সন্ধান দিয়েছিল। যারা আমরা জেলে কাজ করি, এখন আবহাওয়া খারাপ হয়ে গেছে, যাই চালাইয়া নিয়ে দেন, আশ্রয় নেই, চরটায় থাকা যায়, নিরাপত্তা পাই। অনেক ফল ফাঁকা গাছ লাগাইছিল, আর লাগানোর পর আপনার ওই যে ঝড় আইছে আপনার বৈশাখ মাসের, ওই ঝড়ের সময় তলাইয়ে গেছে। চর বিজয়ে ম্যানগ্রোভ প্রজাতির প্রায় 2,000 গোল, ছইলা, কেওড়া ও সুন্দরী গাছের চারা রোপণ করা হয়েছিল। ঝড়ে সেগুলো নষ্ট হয়ে যাওয়ায় আবারও রোপণের পরামর্শ সংশ্লিষ্টদের। কুয়াকাটার পর্যটনটাকে আরও বেশি পর্যটন বান্ধব করার জন্য সরকারি, বেসরকারি এবং স্থানীয় জনগণের সম্পৃক্ততা অত্যন্ত প্রয়োজন এবং পর্যটকদেরকে ধরে রাখার জন্য পর্যটন ব্যবস্থাপনাগুলোকে আরও বেশি গুরুত্ব দিতে হবে। চর বিজয়ের দৈর্ঘ্য 10 কিলোমিটার আর প্রস্থ 2.5 কিলোমিটার। বর্ষায় চরটি 3-4 ফুট পানির নিচে ডুবে যায়, আর শীতে বঙ্গোপসাগরের বুকে 4 থেকে 7 ফুট উচ্চতায় জেগে ওঠে। অনেকে একে ডুবো চর নামে ডাকে, তবে 2021 সালে এ চর ডোবেনি। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ। এখানকার ছোট ছোট জায়গাগুলোর সৌন্দর্যকে যদি সবার সামনে তুলে ধরা যায়, তাহলে বাংলাদেশ পর্যটন শিল্পে হয়ে উঠতে পারে আরও বেশি সমৃদ্ধশালী, এমনটি মনে করছেন বিশেষজ্ঞরা। অন্তরা বিশ্বাস, চর বিজয়, কুয়াকাটা, পটুয়াখালী। খুলনা বিভাগের ফেব্রিকেটরসদের মধ্যে পুরস্কার বিতরণ করেছে নিউ অ্যালুমিনিয়াম। নিউ অ্যালুমিনিয়ামের উদ্যোগে যশোরে অনুষ্ঠিত এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাকা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির এজিএম ফারুক আহমেদ ও মার্কেটিং ম্যানেজার মোখলেসুর রহমান সহ আরও অনেকে। কলকাতা পুরসভা নির্বাচনের ফল ঘোষণা আজ। 144টি ওয়ার্ডের ভোট গণনা শুরু হয়েছে সকাল 8টা থেকে। স্থানীয় সময় দুপুর 2টার মধ্যেই ফল প্রকাশ হতে পারে। কলকাতা থেকে এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ভাস্কর সর্দার। কলকাতায় যে সিটি ভোট অনুষ্ঠিত হয়েছিল তার গণনা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। শহরের মোট 144টি ওয়ার্ডের
জন্য প্রার্থী ছিলেন 950 জন, তবে ভাগ্য উদয় হবে 144 জনেরই। এবং সোমবার তার গণনা চলছে 12টি কেন্দ্রে, যা সকাল 8টা থেকে শুরু হয়ে গিয়েছে। তবে কলকাতাবাসীর প্রবণতা বা বুথ ফেরত সমীক্ষা জানান দিচ্ছে শাসক দল তৃণমূলের হাতেই তৃতীয়বারের জন্য কলকাতার চাবিকাঠি থাকতে চলেছে। বুথ ফেরত সমীক্ষায় বলা হয়েছে 144টি ওয়ার্ডের মধ্যে 131টি পেতে পারে শাসক দল তৃণমূল, বাকি 13টি পেতে পারে বিজেপি। অপরদিকে গত বিধানসভা নির্বাচনের মতন বাম এবং কংগ্রেসকে শূন্য হাতে ফিরতে হতে পারে। তবে শাসক দলের দাবি তারা 144টির মধ্যে 135 থেকে 136টি আসন পেতে পারে। অবশ্য আর কিছুক্ষণ বাদেই সব কিছু স্পষ্ট হতে থাকবে। তবে সকাল 8টা থেকে যে গণনা শুরু হয়েছে তাতে বেশিরভাগ ওয়ার্ডেই এগিয়ে আছে শাসক দল তৃণমূল কংগ্রেস। ফলে 2010, 2015 পর 2021-এও কলকাতা যে মমতা বন্দ্যোপাধ্যায় ঝুলিতেই থাকতে চলেছে তার আভাস কিন্তু ইতিমধ্যে পাওয়া শুরু হয়েছে। শহরে এবার ভোটার সংখ্যা ছিল 40,48,000-এর কিছু বেশি। সর্বশেষ আপডেট কলকাতা থেকে এটাই থাকছে। অবশেষে মিলেছে সুখবর, কেটে গেছে শঙ্কার কালো মেঘ। নিউজিল্যান্ডে শেষ দফায় কোভিড টেস্টে জাতীয় ক্রিকেট দলের সবাই পেয়েছেন নেগেটিভ সার্টিফিকেট, আর তাতে স্বস্তির হাওয়া লাল সবুজ শিবিরে। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন আজ থেকে মাঠের অনুশীলনে ফিরবে টাইগাররা। এর আগে জাতীয় দল উঠবে নতুন হোটেলে। মাহফুজুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। সব শঙ্কাকে পেছনে ফেলে অবশেষে কিউইদের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ দুটি দেখতে যাচ্ছে আলোর মুখ। দীর্ঘ কোয়ারেন্টাইনের পর শেষ দফায় কোভিড টেস্টে মিলেছে সবার নেগেটিভ সার্টিফিকেট। এমন খবরে স্বস্তির হাওয়া বাংলাদেশ দলে। রঙ্গনা হেরাতের কোভিড পজিটিভ আসার পর ভেস্তে যাওয়া পরিকল্পনার যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই নতুন উদ্যমে নতুন শুরুর অপেক্ষায় মুমিনুলরা। নিউজিল্যান্ড থেকে এমনটাই জানিয়েছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। গতকাল আমাদের একটি করোনার শেষ টেস্ট ছিল এখানে 19 তারিখে, আজকে সকালের রেজাল্ট এসেছে আলহামদুলিল্লাহ আমরা সবাই নেগেটিভ। আর এই নেগেটিভ হওয়ার কারণে আগামীকাল আমরা ইনশাল্লাহ এখান থেকে বের হতে পারবো এবং প্র্যাকটিসে যেতে পারবো। কালকে আমাদের 10:15 থেকে প্র্যাকটিস আছে লিঙ্কন ইউনিভার্সিটি গ্রাউন্ডে, যেখানে আমরা জিমের ফ্যাসিলিটিসটাও পাবো। তারপর ওইখানে প্র্যাকটিস শেষ করে আমরা আমাদের হোটেলে উঠে যাবো, নোবেল হোটেলে, এবং তারপর থেকে স্বাভাবিক যেভাবে আমরা চলাফেরা করতে পারবো, ট্রেনিং করতে পারবো, সবই করতে পারবো এবং নিজেদেরকে তৈরি করতে পারবো ফার্স্ট টেস্ট ম্যাচের জন্য ইনশাল্লাহ। কিউইদের বিপক্ষে টাইগারদের প্রথম টেস্ট 1 জানুয়ারি, ভেন্যু মাউন্ট মঙ্গানুই। আর ক্রাইস্ট চার্চে 9 জানুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। মাহফুজুল ইসলাম, নিউজ 24।